আজকে আমরা এই চ্যাপ্টারের যে বিষয়গুলো নিয়ে পড়বো সেগুলো হচ্ছে পিএইচ স্কেল, আর এটা হচ্ছে পিএইচ এর গাণিতিক সমস্যা, কিছু পিএইচ এর ম্যাথ আমরা দেখবো। তো এটা হলো আমাদের 54 নাম্বার লেকচার। আর দুইটা লেকচার হওয়ার পরেই আমরা হয়তো তোমাদের অ্যাসাইনমেন্টের দিকে যাব, অ্যাসাইনমেন্ট দিব এবং সেগুলো কিভাবে লিখতে হবে এবং সেগুলো নিয়ে আলোচনা করবো আর কি। তো প্রথমে আজকে আমরা দেখবো পানির আয়নিক গুণফল থেকে পিএইচ স্কেল প্রতিষ্ঠা। আমরা জানি পানি কিন্তু অত্যন্ত মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। বিজ্ঞানী কোহলরাস এবং হেড হুইলার এরা কিন্তু বিশুদ্ধ পানির তড়িৎ পরিবাহিতা নির্ণয় করে দেখান যে বিশুদ্ধ পানি অতি সামান্য মাত্রায় বিদ্যুৎ পরিবহন করে। অতএব বিশুদ্ধ পানি খুব অল্প মাত্রায় কি হয়, বিয়োজিত হয়, তাই না? খুবই অল্প পরিমাণে বিয়োজিত হয়। এবং পানি যখন আসলে বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে সে H+ আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। তো এখন এই যে বিক্রিয়াটা আছে, পানি যেহেতু মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাহলে সে আংশিক বিয়োজিত হবে, আংশিক বিয়োজিত হয়ে H+ আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করবে। এটাই হলো পানির বিয়োজন বিক্রিয়া। এবং এটাকে পানির স্ববিয়োজনও বলা হয় বা অটোবিয়োজনও বলা হয়। তো এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি ভরক্রিয়া সূত্রটা প্রয়োগ করি, তাহলে কেস ইকুয়ালস টু হবে উৎপাদগুলোর মোলার ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। তাহলে H+ আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা ডিভাইড বাই হচ্ছে পানির ঘনমাত্রা। তো যেহেতু পানি খুবই অল্প পরিমাণে বিয়োজিত হয়, তাহলে অবিয়োজিত পানির পরিমাণটাই বেশি থাকে এবং সেই মানটা ধ্রুব থাকে। তার মানে এই অবিয়োজিত যে পানির ঘনমাত্রা, এটা কিন্তু একটা ধ্রুব রাশি। আবার যে কেসি আছে সেটাও কিন্তু একটা ধ্রুব রাশি। তো এখন এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি কেসি ইন্টু পানির ঘনমাত্রা ইকুয়ালস টু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। তো কেসিও একটা ধ্রুব রাশি, অবিয়োজিত পানির ঘনমাত্রাও ধ্রুব ধরা হয়। তো এই দুটার গুণফলকে আমরা আরেকটা ধ্রুব রাশি কে ডাব্লিউ দ্বারা প্রতিস্থাপন করতে পারি। এই কে ডাব্লিউ কি বলা হয়, পানির আয়নিক গুণফল। কারণ পানি বিয়োজিত হওয়ার পর যে আয়নগুলো উৎপন্ন করে, সেই আয়নগুলোর ঘনমাত্রার গুণফলকে বলা হয় পানির আয়নিক গুণফল। তাহলে কে ডাব্লিউ হচ্ছে পানির আয়নিক গুণফল। তো বিশুদ্ধ পানির ক্ষেত্রে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই কে ডাব্লিউ এর মান হচ্ছে 1.0 ইন্টু 10⁻14। এটা ওই যে বিজ্ঞানী কোহলরাস এবং হেডুইলার নির্ণয় করে দেখান যে বিশুদ্ধ পানির ক্ষেত্রে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান এটা। তো সেক্ষেত্রে আমরা এর আগে যে সমীকরণটা দেখছিলাম কে ডাব্লিউ ইকুয়ালস টু H+ আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। কে ডাব্লিউ মানটা যদি আমরা বসাই দেই, তাহলে H+ আয়নের ঘনমাত্রা ও হাইড্রোক্সাইডের ঘনমাত্রা সমান হয়ে যাবে 1 ইন্টু 10⁻14। তোমার যেহেতু বিশুদ্ধ পানি এবং প্রশম জলীয় দ্রবণ থেকে সমান সংখ্যক H+ আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয়, তাই বিশুদ্ধ পানিতে H+ আয়নের ঘনমাত্রা ও হাইড্রোক্সাইডের ঘনমাত্রা সমান। কারণ আমরা যে বিক্রিয়াটা দেখলাম এখানে, পানির বিয়োজন বিক্রিয়া, এখানে 1 মোল পানি বিয়োজিত হয়ে 1 মোল H+ আয়ন এবং 1 মোল হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করতেছে। তার মানে বিশুদ্ধ পানি বিয়োজিত হয়ে সমান সংখ্যক H+ আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। এই কারণে সেটা কিন্তু নিরপেক্ষ। তো এখানে আমরা যদি H+ এর জায়গায় হাইড্রোক্সাইড বসাই দেই, কারণ যেহেতু H+ এবং হাইড্রোক্সাইডের পরিমাণ সমান, তাহলে H+ এর জায়গায় যদি হাইড্রোক্সাইড বসাই দিই, তাহলে এটা হয়ে যাবে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা স্কয়ার। এখানেও হাইড্রোক্সাইড বসলাম, এখানে আগে থেকে হাইড্রোক্সাইড ছিল। তো হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ইকুয়ালস টু স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 1 ইন্টু 10⁻14। এটাকে যদি আমরা সমাধান করি, এটাকে সমাধান করলে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা আসবে 10⁻7। আর হাইড্রোক্সাইডের ঘনমাত্রা যা, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কিন্তু তাই, একই রকম, একই সমান। তাহলে দুইটারই ঘনমাত্রা হবে 10⁻7। এটা হচ্ছে নিরপেক্ষ পানির ক্ষেত্রে। যদি দ্রবণটা অম্লীয় হয়, নিরপেক্ষ দ্রবণের ক্ষেত্রে H+ আয়নের ঘনমাত্রা, হাইড্রোক্সাইডের ঘনমাত্রা 10⁻7। যদি এটা
অম্লীয় হয় তাহলে সেখানে H+ আয়নের ঘনমাত্রা বেশি হবে এবং সেটা অবশ্যই হাইড্রোক্সাইডের ঘনমাত্রা থেকে বেশি হবে। ঠিক আছে, কারণ 25°C তাপমাত্রা আয়নিক গুণফলের মান কিন্তু এই যে 1 × 10⁻14 এটা কিন্তু ধ্রুব রাশি। তো যেহেতু এটা অম্লীয় দ্রবণ, তার মানে H+ এর ঘনমাত্রা বেড়ে গেছে, তাই হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কি হয়ে যাবে, কমে যাবে। আর ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে H+ আয়নের ঘনমাত্রা হাইড্রোক্সাইডের ঘনমাত্রা থেকে কম হবে। তো এই ক্ষেত্রে আমরা আরেকটা কথা বলতে পারি, অম্লীয় দ্রবণের ক্ষেত্রে এই H+ আয়নের ঘনমাত্রা কিন্তু নিরপেক্ষর ক্ষেত্রে যেটা ছিল 10⁻7 সেটা থেকে বড় হবে, 10⁻, থেকে বড় হবে। আর হাইড্রোক্সাইডের যে ঘনমাত্রা সেটা আবার 10⁻7 থেকে কম হবে। আর ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে হাইড্রোক্সাইডের ঘনমাত্রা 10⁻7 থেকে বড় হবে এবং H+ আয়নের ঘনমাত্রা 10⁻7 থেকে কম হবে। তো ড্যানিশ বিজ্ঞানী তোমার SPL সোরেনসেন পিএইচ স্কেল প্রতিষ্ঠা করেন। পিএইচ হলো কোন দ্রবণের H+ আয়নের মোলার ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমের মান। তো কোন দ্রবণে H+ আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে আমরা পিএইচ বলি। তাহলে পিএইচ এর সমীকরণটা দাঁড়াবে পিএইচ - লগ H+ আয়নের ঘনমাত্রা, বা আমরা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা দিয়েও এটাকে প্রকাশ করতে পারি। ঠিক একইভাবে আমরা পিওএইচ এর সমীকরণটা লিখতে পারি। পিওএইচ এর সমীকরণ হবে লগ হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। তার মানে পিওএইচটা হচ্ছে কোন দ্রবণে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিওএইচ বলা হয়। আমাদের এখানে যে সমীকরণটা ছিল 1 নাম্বার সমীকরণ, H+ আয়নের ঘনমাত্রা ইনটু হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ইকুয়ালস টু 10⁻14, এই সমীকরণের উভয় পাশে যদি আমরা মাইনাস লগ নেই, এটা হবে লগ H+ আয়নের ঘনমাত্রা ইনটু হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ইকুয়ালস টু লগ 1 × 10⁻14। এখন লগের ভিতরে গুণ আকারে থাকলে এটা যোগ হয়ে যায়, তাহলে হবে লগ H+ আয়নের ঘনমাত্রা প্লাস লগ হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা, কারণ লগের সামনে একটা মাইনাস আছে। ঠিক একইভাবে এটা এই মানই থাকবে লগ 1 × 10⁻14। তো লগ H+ আয়নের ঘনমাত্রা হচ্ছে পিএইচ, আর লগ হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে পিওএইচ। আর লগ 1 × 10⁻14 এটা ইকুয়ালস টু হচ্ছে 14। তাহলে আমরা এখান থেকে সমীকরণটা পেয়ে যাচ্ছি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু 14। তাহলে আমরা এই যে সমীকরণটা পেলাম এটা কিন্তু পানির আয়নিক গুণফল থেকে পেলাম, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু 14। তবে পিএইচ এর মান কিন্তু 14 থেকে বেশিও হতে পারে, আবার 0 থেকে কমও হতে পারে। ঠিক আছে, আমরা নর্মালি পিএইচ এর যে স্কেলটা জানি এটা হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত, এটাকে আদর্শ স্কেল হিসেবে ধরা হয়, তবে এর চেয়েও মান বেশিও হতে পারে, কমও হতে পারে। ঠিক আছে, যেমন তোমার পিএইচ এর মান যদি 0 হয় তাহলে পিওএইচ এর মান হবে 14, পিএইচ এর মান যদি 5 হয় তাহলে পিওএইচ এর মান হবে 9। এই সমীকরণ থেকে পিএইচ এর মান 7 হলে পিওএইচ এর মানও 7 হবে, এবং এটা হচ্ছে নিরপেক্ষ দ্রবণ। আর এটা যে আমরা দেখালাম এটা হবে ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে, এটাও কিন্তু ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে। তো পিএইচ এর মান যদি লেস দেন 7 হয় তাহলে সেটা হবে অম্লীয়, এবং 7 থেকে যত কম হবে সেই অ্যাসিডের তীব্রতা তত বেশি হবে, কারণ সেখানে H+ আয়নের ঘনমাত্রা তত বেশি। আর 7 থেকে বেশি হলে সেটা হচ্ছে ক্ষারীয় দ্রবণ, আর 7 এর সমান হলে সেটা নিরপেক্ষ দ্রবণ, এবং সেখান থেকে কিন্তু আসলে একটা পিএইচ এর স্কেল প্রতিষ্ঠা করা যায়। আমি যদি এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা দেই, H+ আয়নের ঘনমাত্রা, আর এখানে দিলাম হলো পিএইচ। আমি যদি সেই স্কেলটা প্রতিষ্ঠা করতে চাই, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যখন 10⁻7, তোমরা যদি এখানে পিএইচ এর মানটা বের করো তাহলে দেখবে সেটার মানও কিন্তু 7। H+ আয়নের ঘনমাত্রা যখন 10⁻7 তখন পিএইচ এর মানও 7। লগ H+ আয়নের ঘনমাত্রা হিসাব করে তোমরা পেয়ে যাবে। এখন ধরো আমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে এটা 10⁻6 করলাম। 10⁻6টা কিন্তু 10⁻7 থেকে বড়, তখন পিএইচ এর মানটা আসছে 6। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আরো বাড়িয়ে দিলাম, 10⁻5 করলাম, পিএইচ এর মান হয়ে যাচ্ছে 5।
এইভাবে কমাতে কমাতে যখন 10 ইনভার্স 1 এ নিয়ে আসলাম, তখন পিএইচ এর মান হচ্ছে 1। আর যখন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 ইনভার্স 0 নিলাম, 10 ইনভার্স 0 মানে কিন্তু 1, তার মানে এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা অনেক বেশি, সেই ক্ষেত্রে পিএইচ এর মান আসতেছে 0। আবার যদি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমিয়ে দেই, কমিয়ে 10 ইনভার্স 8 নিয়ে আসি, তাহলে পিএইচ এর মান আসবে 8। এবং হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমাতে কমাতে যদি 10 ইনভার্স 11 এ নিয়ে আসি, তাহলে পিএইচ এর মান আসবে 11। এইভাবে আসলে পিএইচ স্কেলটাকে এস্টাবলিশ করা হয়েছে। যখন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 ইনভার্স 14, তখন পিএইচ এর মানও 14। তো দেখা যাচ্ছে 7 থেকে যত আমরা বাম দিকে আসতেছি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়তেছে এবং পিএইচ এর মান কমতেছে। আর 7 থেকে যত ডান দিকে যাচ্ছি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তত কমতেছে এবং পিএইচ এর মান তত বাড়তেছে। তো 7টা হলো নিরপেক্ষ, 7 থেকে বেশি হলো তোমার ক্ষারীয় এবং 7 থেকে কম হলো অম্লীয়। এটি হচ্ছে পিএইচ এর স্কেল। আর তোমাদেরকে যে একটা কথা বলেছিলাম যে পিএইচ এর মান 14 থেকে বেশিও হতে পারে বা 0 থেকেও কম হতে পারে। তারও একটা উদাহরণ হচ্ছে, সাপোজ আমরা 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম। হ্যাঁ, 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এই সোডিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে কিন্তু 1 মোল হাইড্রোক্সাইড আয়ন এবং 1 মোল সোডিয়াম আয়ন উৎপন্ন করে। হ্যাঁ, তো এখানে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা 2 মোলার, তাই হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা হবে 2 মোলার। তো আমি যদি প্রথমে পিওএইচ এর মানটা বের করি, পিওএইচ ইকুয়ালস টু হবে মাইনাস লগ হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা, তার মানে মাইনাস লগ 2। তোমাদের মধ্যে কেউ ক্যালকুলেশন করে বলতে পারবা এই মানটা কত হয়? মানটা আসে মাইনাস 0.3। তাহলে আমরা পিএইচ ইকুয়ালস টু কি জানি? আর মাইনাস 0.3 হয়। হ্যাঁ, মাইনাস 0.3 হয়। তাহলে আমরা পিএইচ ইকুয়ালস টু কি জানি? 14 মাইনাস পিওএইচ জানি, তাই না? 14 মাইনাস পিওএইচ। এখন এই পিওএইচ এর মানটা যদি আমরা বসাই দিই জায়গায়, পিওএইচ এর মানটা আমরা এখানে বসাই দিচ্ছি, তাহলে এটা কি হবে? 14 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 0.3 হবে। তাহলে মানটা কিন্তু 14.3 আসতেছে। তার মানে পিএইচ এর মানটা কিন্তু 14 থেকে বেশিও হওয়া সম্ভব, আবার ঠিক একইভাবে 0 থেকে কম হওয়া সম্ভব। ঠিক আছে, এটা দেখানোর জন্য মানে এই অংশটা আমি দেখালাম আর কি। তবে আমরা আদর্শ স্কেল হিসেবে ওই 0 থেকে 14 পর্যন্ত এটাকে ধরি। আমরা যে কয়টা জিনিস এখান থেকে জেনে নিব, যেমন মনোপ্রোটিক অ্যাসিড বা এক ক্ষারকীয় অম্ল, তারপর আছে ডাইপ্রোটিক অ্যাসিড বা দ্বিক্ষারকীয় অম্ল, এই জিনিসগুলো আমরা একটু জেনে নিব। মনোপ্রোটিক অ্যাসিড হচ্ছে যে অ্যাসিডে একটি প্রতিস্থাপনীয় প্রোটন, মানে একটা H+ আয়ন বিদ্যমান থাকে, তাকে মনোপ্রোটিক অ্যাসিড বা এক ক্ষারকীয় অম্ল বলে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে একটা, নাইট্রিক অ্যাসিডও একটা আছে, এই ফসফরিক অ্যাসিডও একটা, তারপর পারক্লোরিক অ্যাসিড একটা। এখানে যেহেতু 3টা হাইড্রোজেন আছে, কিন্তু সে 3টা হাইড্রোজেন ত্যাগ করে না, সে একটা হাইড্রোজেন ত্যাগ করে। তারপর আছে ডাইপ্রোটিক অ্যাসিড। এটা হচ্ছে যে অ্যাসিডে দুটি প্রতিস্থাপনীয় প্রোটন বিদ্যমান থাকে, তাকে ডাইপ্রোটিক অ্যাসিড বলা হয়। ঠিক আছে, তো এক্ষেত্রেও কিছু উদাহরণ দেওয়া আছে। সেই উদাহরণগুলো হলো সালফিউরাস অ্যাসিড, তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড। ফসফরাস অ্যাসিডেও 3টা প্রোটন থাকলেও সেখান থেকে সে 2টা প্রোটনই মাত্র ত্যাগ করতে পারে, তাই এটাকে ডাইপ্রোটিক অ্যাসিড বলা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে ট্রাইপ্রোটিক অ্যাসিড। এই ক্ষেত্রে প্রতিস্থাপনে হাইড্রোজেন 3টা থাকবে, তাই এটাকে আমরা ট্রাইপ্রোটিক অ্যাসিড বলি। যেমন ফসফরিক অ্যাসিড, তারপরে আর্সেনিক অ্যাসিড, এগুলো হচ্ছে তোমার ট্রাইপ্রোটিক অ্যাসিড। আর এই অ্যাসিডটার নাম অ্যাকচুয়ালি হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড। ঠিক আছে, হাইপোফসফরাস অ্যাসিড।
তো হাইপোফসফরাস হচ্ছে একটা দুর্বল অ্যাসিড, তাই এখানে 3টা প্রোটন থাকার পরেও সে একটা মাত্র প্রোটন দান করতে পারে। ঠিক আছে, ঠিক একইভাবে ফসফরাস অ্যাসিড যেটা, এখানে তোমার 3টা হাইড্রোজেন থাকলেও সে মাত্র 2টা H+ আয়ন দান করতে পারে, তাই এটাকে ডাইপ্রোটিক অ্যাসিড বলা হয়। এই হলো তোমার মনোপ্রোটিক, ডাইপ্রোটিক এবং ট্রাইপ্রোটিক অ্যাসিড। ঠিক একইভাবে আমরা এক অম্লীয় ক্ষার, দ্বি-অম্লীয় ক্ষার এগুলো সংজ্ঞায়িত করতে পারি। যেমন এক অম্লীয় ক্ষার হচ্ছে যে সকল ক্ষার 1 মোল অ্যাসিড দ্বারা প্রশমিত হয় তাকে এক অম্লীয় ক্ষার বলা হয়। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো 1 মোল অ্যাসিড দ্বারাই কিন্তু প্রশমিত হয়ে যায়, বা বলতে পারে 1 মোল H+ আয়ন দ্বারা সেটা প্রশমিত হয়ে যায়, তাই এগুলোকে এক অম্লীয় ক্ষার বলা হয়। দ্বি-অম্লীয় ক্ষার হচ্ছে যে সকল ক্ষার 2 মোল অ্যাসিড দ্বারা, মানে 2 মোল H+ আয়ন দ্বারা প্রশমিত হয় তাকে দ্বি-অম্লীয় ক্ষার বলে। যেমন বেরিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো। ত্রি-অম্লীয় ক্ষার হলো যে সকল ক্ষার 3 মোল অ্যাসিড দ্বারা, মানে 3 মোল H+ আয়ন দ্বারা প্রশমিত হয় তাকে ত্রি-অম্লীয় ক্ষার বলে। যেমন ফেরিক হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হলো ক্ষারকীয় ত্রি-অম্লীয় ক্ষার। তো এগুলো কিন্তু আবার এমসিকিউতে অনেক সময় আসে, এগুলো কিন্তু আমাদের জানা থাকা দরকার যে এই ক্ষারের অম্লত্ব কত, বা এই ক্ষারটার অম্লত্ব কত, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। ঠিক আছে, এটা কত অম্লীয় ক্ষার, এই ধরনের প্রশ্ন আসে। এগুলো মানে এমসিকিউ তো এগুলো আসে, অতএব এগুলো আমাদের জানা থাকা প্রয়োজন। এবং এটা এক অম্লীয় ক্ষার না দ্বি-অম্লীয় ক্ষার না ত্রি-অম্লীয় ক্ষার সেটা প্রমাণ করার জন্য তোমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়াটা লিখতে পারো। হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে একটা মনোপ্রোটিক অ্যাসিড। তো যে কোনো একটা ক্ষার মনোপ্রোটিক অ্যাসিডের যত মোল দ্বারা প্রশমিত হয় সেটাকে ওই ক্ষারের অম্লত্ব বলা হয়। যেমন এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের 1 মোল 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা প্রশমিত হয়ে তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর হচ্ছে 3 মোল পানি উৎপন্ন করে। যেহেতু 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা সে প্রশমিত হচ্ছে, তাই এটাকে ত্রি-অম্লীয় ক্ষার বলা হয়। এই জায়গাটা থেকে আর যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করতে পারো। তারপরে আমরা পিএইচ এর নির্ণয়ের নিয়মাবলী, পিএইচ এর কিছু গাণিতিক সমস্যা আমরা দেখব। যেমন তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের তোমার যে ঘনমাত্রা যথাক্রমে তোমার H+ এবং হাইড্রোক্সাইডের মোলার ঘনমাত্রার মান একই হবে। মানে হচ্ছে তীব্র অ্যাসিড যখন বিয়োজিত হয় এটা প্রায় 100%, বা তীব্র ক্ষার এটা প্রায় 100% বিয়োজিত হয়। তাই ক্ষার বা অ্যাসিডের যে ঘনমাত্রা দেওয়া থাকবে H+ আয়নের ঘনমাত্রা সে অনুযায়ী হবে, এবং হাইড্রোক্সাইডের ঘনমাত্রাও সেই অনুযায়ী হবে। সাপোজ ধরো আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কিন্তু একটা তীব্র অ্যাসিড। তাহলে এই অ্যাসিডের ঘনমাত্রা যদি 0.1 মোলার দেওয়া থাকে, তাহলে H+ আয়নের ঘনমাত্রাও কিন্তু এখানে 0.1 মোলারই হবে, 0.1 মোলারই হবে। আবার সাপোজ ধরো আমরা আরেকটা তীব্র অ্যাসিড নিলাম, সালফিউরিক অ্যাসিড। নর্মালি আমরা কি জানি, সালফিউরিক অ্যাসিড যখন বিয়োজিত হয় তখন 2 মোল H+ আয়ন উৎপন্ন করে। তাহলে এই সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যদি 0.3 মোলার দেওয়া থাকে, তাহলে H+ আয়নের ঘনমাত্রা হবে 2 × 0.3। তাহলে তীব্র অ্যাসিড গুলো যখন বিয়োজিত হবে তখন এগুলো প্রায় 100% বিয়োজিত হয়, তাই অ্যাসিডের যে ঘনমাত্রা দেওয়া থাকে সেই ঘনমাত্রা দিয়ে উৎপন্ন H+ আয়নের মোল সংখ্যা দিয়ে গুণ করলেই H+ আয়নের ঘনমাত্রা পাওয়া যাবে। আর দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার কিন্তু খুবই অল্প পরিমাণে বিয়োজিত হয় জলীয় দ্রবণে, তাই এটার ঘনমাত্রা বের করতে গেলে, মানে এখান থেকে H+ আয়নের ঘনমাত্রা বা হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বের করতে গেলে প্রাথমিক যে ঘনমাত্রা দেওয়া আছে প্রশ্নের মধ্যে, সেই ঘনমাত্রাকে ওই অ্যাসিড বা ক্ষারের বিয়োজন মাত্রা দিয়ে গুণ করতে হবে। বিয়োজন মাত্রা দিয়ে গুণ করলে উৎপন্ন H+ আয়ন বা হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রার মান পাওয়া যাবে। ঠিক আছে, সাপোজ ধরো ইথানোয়িক অ্যাসিড হচ্ছে একটা মৃদু অ্যাসিড, বা মিথানোয়িক অ্যাসিড একটা মৃদু অ্যাসিড। এটা কিন্তু জলীয় দ্রবণে 100% বিয়োজিত হয় না। তো এটার ঘনমাত্রা যদি 0.1 মোলার দেওয়া থাকে,
তাহলে এখান থেকে উৎপন্ন H+ আয়নের ঘনমাত্রা বের করতে গেলে এই 0.1 কে এই অ্যাসিডের বিয়োজন মাত্রা দিয়ে গুণ করতে হবে এবং বিয়োজন মাত্রাকে এই আলফা দ্বারা প্রকাশ করা হয়। আর যদি বিয়োজন মাত্রা এবং Ka এবং Kb উল্লেখ থাকে সেক্ষেত্রে উহা দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার হবে। তো নরমালি দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের ক্ষেত্রে কিন্তু বিয়োজন মাত্রা উল্লেখ করা থাকে, মানে আলফাটা উল্লেখ করা থাকে। আবার দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি তোমার ওই বিয়োজন ধ্রুবক Ka, ক্ষারের ক্ষেত্রে বিয়োজন ধ্রুবক Kb এর মান উল্লেখ করা থাকে। তাহলে যদি আমরা অ্যাকচুয়ালি কোনো প্রশ্নে দেখি যে বিয়োজন মাত্রার মান দেওয়া আছে, আলফা মান দেওয়া আছে, তাহলে আমাকে ধরেই নিতে হবে এটা হচ্ছে মৃদু অ্যাসিড। বা এই অ্যাসিডে যদি বিয়োজন ধ্রুবকের মান বা ক্ষারের যদি বিয়োজন ধ্রুবকের মান দেওয়া থাকে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে এটা হচ্ছে মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার। এই অংশটাতে কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো। তাহলে আমরা অঙ্কগুলোতে চলে আসি। এখানে প্রথম যে ম্যাথটা দেওয়া আছে 0.001 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের পিএইচ গণনা করো। 0.001 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ গণনা করতে বলছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড আর তীব্র অ্যাসিড। তো প্রথমে এটার বিয়োজন বিক্রিয়াটা আমাকে লিখতে হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড বিয়োজিত হয়ে 1 মোল H+ আয়ন এবং 1 মোল ক্লোরাইড আয়ন উৎপন্ন করে এবং পিএইচ গণনার যে রুলস সে অনুযায়ী যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে 0.001 মোলার, তাই H+ এর ঘনমাত্রা হবে 0.001 মোলার। তাহলে পিএইচ ইকুয়ালস টু হবে মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তো মাইনাস লগ ইকুয়ালস টু হবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা আমরা বসাই দিব 0.001 এবং এটাকে সমাধান করলে পিএইচ এর মানটা আসবে 3। ঠিক একেবারে দ্বিতীয় অঙ্কটাতে আমরা যাই। এখানে 0.0002 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ গণনা করতে বলা হয়েছে। তো সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু একটা তীব্র ক্ষার, এটা জলীয় দ্রবণে 100% বিয়োজিত হয়। তো এটা বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন এবং 1 মোল হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করবে। যেহেতু এটা ঘনমাত্রা দেওয়া আছে 0.0002 মোলার, তাই উৎপন্ন হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রাও কিন্তু 0.0002 মোলার হবে। হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা এটাই হবে। তাহলে এখানে কিন্তু প্রথমে আমরা POH টা বের করব, কারণ এটা তো হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বেড়েছে। তাহলে POH ইকুয়ালস টু হবে মাইনাস লগ হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রার মানটা আমরা বসাই দিব 0.0002 মোলার এবং এটাকে সমাধান করলে মানটা আসবে 3.70। তো যেহেতু আমাদেরকে পিএইচ এর মানটা বের করতে বলছে, আমরা পিএইচ এর সমীকরণটা জানি। পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু 14। তাহলে আমরা লিখতে পারি পিএইচ ইকুয়ালস টু 14 মাইনাস পিওএইচ। তো 14 মাইনাস পিওএইচ এর মানটা আমরা বসাই দিই 3.7, সমাধান করলে আসবে 10.3। তাহলে এটাই হলো সোডিয়াম হাইড্রোক্সাইডের 0.0002 মোলার দ্রবণের পিএইচ এর মান। তারপর আমরা নেক্সট ম্যাথে আসি। এখানে বলা আছে 2.5%, এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছে W/V সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ গণনা করো। এখানে পিএইচ গণনা করতে বলছে। এখন এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাকে কিন্তু 2.5% মানে শতকরা ঘনমাত্রায় প্রকাশ করা হয়েছে। সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটাকে শতকরা ঘনমাত্রায় প্রকাশ করা হয়েছে। তো এই 2.5% বলতে বোঝায় যে 100 ml মানে 100 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড বিদ্যমান হচ্ছে 2.5 গ্রাম। এটা মানে হচ্ছে এটা 100 ml দ্রবণে বিদ্যমান সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ হচ্ছে 2.5 গ্রাম। তাহলে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা মোলারিটিতে বের করতে চাই তাহলে সেটা হবে 2.5 ইন্টু 1000 ডিভাইড বাই 40 ইন্টু 100। এই 40টা হলো সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর এবং এখান থেকে যে সমাধান করলে মানটা আসবে সেটাই হবে 6.25 মোলার। তাহলে এটি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটিতে ঘনমাত্রা। তো আমি যে এই সংক্ষেপে সূত্রটা লিখলাম এটাকে তোমরা সবাই বুঝতে পারছো। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ইকুয়ালস টু 2.5 ইন্টু 1000 ডিভাইড বাই 40 ইন্টু 100। এই অংশটাকে তোমরা বুঝতে পারছো? কেউ না বুঝে থাকলে জিজ্ঞেস করতে পারো।
এটা হচ্ছে মোলারিটি ও শতকরা ঘনমাত্রার মধ্যে সম্পর্ক। মোহনা, তুমি কি বলতে পারবা যে মোলারিটি এবং শতকরা ঘনমাত্রার মধ্যে সম্পর্কটা কি? জি স্যার, কোশ্চেনটা বুঝিনি। মোলারিটি এবং শতকরা ঘনমাত্রার মধ্যে সম্পর্কটা কি? বলতে এটা সম্পর্কটা কি তোমার জানা আছে? প্রশ্ন কি এবার শুনতে পারছো? W equal to SVM by 100, sorry 1000, এটা W equals to SVM 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 divided by 1000। by 1000। জি স্যার, এটা না, এটা হচ্ছে সম্পর্ক না। এটা তো তুমি তো মোলারিটির সূত্রটাই বললা আর কি। মোলারিটি S equals to W into 1000 divided by VM, সেই সূত্রটাই বললাম। কেউ কি বলতে পারবা শতকরা ঘনমাত্রা এবং মোলারিটি ঘনমাত্রার মধ্যে সম্পর্কটা কি? শামিমা, তুমি বলতে পারবা? শামিমা সুলতানা 63 রোল। আচ্ছা, এটা সম্পর্কটা হচ্ছে মোলারিটিকে যদি আমরা এস দিয়ে প্রকাশ করি, মোলারিটিতে ঘনমাত্রা ইকুয়ালস টু হচ্ছে শতকরা ঘনমাত্রা, শুধু শতকরা ঘনমাত্রা মানটা বসালে হবে, যেটা হচ্ছে 2.5 ইন্টু 1000 ডিভাইড বাই আণবিক ভর ইন্টু 100। এটাই হচ্ছে সম্পর্ক। অথবা তোমরা সংক্ষেপে এটাও বলতে পারো, মোলারিটিতে ঘনমাত্রা ইকুয়ালস টু হচ্ছে শতকরা ঘনমাত্রা ইন্টু 10 ডিভাইড বাই আণবিক ভর, এটা লিখলেও হবে। এটা কিভাবে আসলো আমি এখানে একটু দেখাই দিচ্ছি। যেমন এখানে, হ্যাঁ বলো, কি প্রশ্ন জিজ্ঞেস করছিলেন? সম্পর্কটা তো ওই সূত্রটা মানে সূত্রটা, তো এই সম্পর্কটা এসেছে না? এই সম্পর্কটা আমরা অলরেডি কিন্তু যে প্রথম অধ্যায় সম্পর্ক থেকে দেখছি। তো এখানে আমি একটু দেখাই দিচ্ছি। তুমি কি সম্পর্কটা কোত্থেকে আসলো সেটা জানতে চাচ্ছ, যে প্রশ্ন জিজ্ঞেস করছিলা না? আচ্ছা, সেটা দেখাই দিচ্ছি এখান থেকে। দেখো এখানে লেখা আছে 2.5% W/V। এটার মানে কিন্তু আমি অলরেডি বলে দিছি। এর মানে হচ্ছে 100 ml দ্রবণে 2.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। এই কথাটার মানে হচ্ছে এটা। এখন আমি যদি এটাকে মোলারিটিতে প্রকাশ করতে চাই, হ্যাঁ, তাহলে আমাকে দ্রবণের আয়তনটা কত নিতে হবে? আমরা মোলারিটি মানে কিন্তু জানি যে 1000 ml এ যত মোল দ্রবীভূত থাকে সেটাকে তার মোলারিটি বলা হয়, তাই না? কথা কি ঠিক বললাম? আচ্ছা, তাহলে এখানে 100 ml এ 2.5 গ্রাম আছে, তাহলে 1000 ml এ কতটুকু দ্রবণ থাকবে, সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে? 1000 ml এ সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে 2.5 ইন্টু 1000 ডিভাইড বাই 100, তাই না? এত গ্রাম থাকবে। এখন 1000 ml এ কত গ্রাম আছে সোডিয়াম হাইড্রোক্সাইড সেটা বের করলে হবে না, যত মোল আছে সেটা বের করতে হবে। মোল বের করতে হবে। রাইট, তাহলে মোল যদি বের করতে হয়, তাহলে যত গ্রাম বের হলো সেই ভরটাকে আমি যদি ওই পদার্থের আণবিক ভর দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা মোল সংখ্যা বের হয়ে যাবে না? জি স্যার। তাহলে সেটা কি হবে? 1000 ml এত মোল আছে এবং এটাই তো মোলারিটি, তাই না? আচ্ছা, তাহলে তাহলে আমাদের এটা কি মোলারিটিতে ঘনমাত্রা বের হয়ে গেল। এখন এটা যদি আরেকটু সমাধান করি, এটা কাটাকাটি করলে 2.5 ইন্টু 10 থাকে, আর নিচে থাকে শুধুমাত্র এম। এম মানে হচ্ছে আণবিক ভর। আর এখানে 2.5টা কি ছিল? শতকরা ঘনমাত্রার মান ছিল। তাহলে মোলারিটিতে ঘনমাত্রা ইকুয়ালস টু হচ্ছে 2.5 মানে শতকরা ঘনমাত্রা ইন্টু 10 ডিভাইড বাই আণবিক ভর। এটা হচ্ছে সম্পর্ক। বুঝতে পারছো তোমরা কিভাবে এই শর্টকাট নিয়মটা আসলো? জি স্যার। ওকে, আচ্ছা,
এখন দেখো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বের করে ফেলছি। সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু একটা তীব্র ক্ষার, এটা জলীয় দ্রবণে 100% বিয়োজিত হয়। তাই যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হচ্ছে 0.625 মোলার, তাই উৎপন্ন হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা কিন্তু 0.625 মোলার হবে। তাহলে এখান থেকে পিওএইচ এর মানটা আমরা বের করে নিই। পিওএইচ ইকুয়ালস টু হবে মাইনাস লগ হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। আমরা হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা বসাই দিলাম, সেখান থেকে পিওএইচ এর মানটা আসলো 0.24204 মোলার। সরি, পিএইচ এর মানটা আসলো 0.204। তো আমরা এখন পিএইচ এর মানটা বের করবো। পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু 14, এটা আমরা জানি। তাহলে পিএইচ ইকুয়ালস টু হবে 14 মাইনাস পিওএইচ। আমরা পিওএইচ এর মানটা বসাই দিলাম 0.204, সমাধান করলে মানটা আসবে 13.796। এটাই হলো ওই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ এর মান। ঠিক আছে, একইভাবে এখানে আরেকটা প্রশ্ন দেওয়া আছে যে 1% সোডিয়াম কার্বনেট দ্রবণের পিএইচ গণনা করো। এই 1% মানেই কিন্তু 100 ml দ্রবণে বিদ্যমান সোডিয়াম কার্বনেটের পরিমাণ হচ্ছে 1 গ্রাম। তাহলে আমি আগের মতোই ঠিক সংক্ষিপ্ত সূত্রটা বসাই দিই। তাহলে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা হবে শতকরা ঘনমাত্রা 1 ইন্টু 1000 ডিভাইড বাই আণবিক ভর। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106 ইন্টু 100, এবং এটাকে সমাধান করলে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা আসছে 0.094 মোলার। এখন সোডিয়াম কার্বনেট যেটা, এটা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে, মানে জলীয় দ্রবণ মানে কিন্তু পানিতে বিয়োজিত হয়ে সে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে 2 মোল এবং কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। আর এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা বিয়োজিত হয়ে তখন 2 মোল হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। এই অংশটাকে তোমরা বুঝতে পারছো। বিক্রিয়াটা যখন আমরা লিখবো পানির সাথে বিক্রিয়া, এই বিক্রিয়ায় তোমার 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 1 মোল কার্বনিক অ্যাসিড উৎপন্ন হবে। আর যে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে সেটা আবার বিয়োজিত হয়ে 2 মোল হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করবে। তাহলে এই যেহেতু সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা হচ্ছে 0.094 মোলার, তাহলে এখান থেকে উৎপন্ন হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা হবে 2 ইন্টু 0.094 মোলার, এবং এই মানটা হবে তখন 0.188 মোলার। তাহলে এখানেও প্রথমে আমরা পিওএইচ এর মান বের করব, কারণ সোডিয়াম কার্বনেট কিন্তু একটা লবণ, তবে এটা ক্ষারধর্মী লবণ। আমরা সেটারই পিওএইচ এর মান মানে পিএইচ এর মানটা গণনা করতেছি। তাহলে প্রথমে আমরা পিওএইচ এর মানটা বের করব। পিওএইচ ইকুয়ালস টু মাইনাস লগ হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। এখানে পিওএইচ হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা বসাই দিলাম এবং পিওএইচ এর মান আসছে 0.726। তখন আমরা আবার এই সম্পর্ক থেকে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু 14, এই সম্পর্ক থেকে পিএইচ এর মানটা বের করে নিলাম, সেটা হচ্ছে 13.274। এই অঙ্কটা কি তোমরা বুঝতে পারছো? আর যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো। এটা কিন্তু কোনো ক্ষার না, এটা কোনো অ্যাসিডও না, বাট এই যে লবণটা তৈরি হচ্ছে এই লবণটা কিন্তু ক্ষারধর্মী, এবং এটা এই লবণটা জলীয় দ্রবণে ক্ষার উৎপন্ন করে, হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে, তাই এটা পিএইচ এর মানটা অনেক বেশি। ঠিক একইভাবে আমরা 0.005 মোলার সালফিউরিক অ্যাসিডের দ্রবণে পিএইচ গণনা করব। তো সালফিউরিক অ্যাসিড এটা বিয়োজিত হয়ে 2 মোল H+ আয়ন উৎপন্ন করে, তাই এটা যে ঘনমাত্রা দেওয়া আছে 0.005 মোলার, এই ঘনমাত্রাকে 2 দিয়ে গুণ করে আমরা H+ আয়নের ঘনমাত্রাটা পাবো। তাহলে পিএইচ ইকুয়ালস হবে মাইনাস লগ H+ আয়নের ঘনমাত্রা। তো 2 দিয়ে 0.005 কে গুণ করলে 0.01 মোলার আসে। তো সেই মানটা আমরা এখানে বসাই দিলাম এবং পিএইচ এর মানটা আসলো 2। এটাই হলো সালফিউরিক অ্যাসিডের পিএইচ। একইভাবে ফসফরাস অ্যাসিডের পিএইচ এর মান গণনা করতে বলছে, যেখানে ফসফরাস অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে 0.001 মোলার। তো আগেই বলছিলাম ফসফরাস অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, মানে এটা যদিও 3টা হাইড্রোজেন আছে কিন্তু সে 3টা হাইড্রোজেন কিন্তু দান করে না, মানে 3টা H+ আয়ন দান করে না, সে 2টা H+ আয়ন দান করে। তাহলে এটা বিয়োজিত হয়ে 2 মোল H+ আয়ন এবং তৈরি করবে বাইফসফরাস আয়ন। তো এটা যেহেতু ঘনমাত্রা 0.001 দেওয়া আছে, তাহলে H+ আয়নের ঘনমাত্রা এখানে হবে 2 ইন্টু 0.001 মোলার। তাহলে পিএইচ এর মানটা হবে মাইনাস লগ H+ আয়নের ঘনমাত্রা, এটা হবে 0.002 মোলার এবং পিএইচ এর মানটা হবে 2.70। এটি হলো পিএইচ এর মান। ঠিক একইভাবে এখানে বেরিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ এর মান গণনা করা আছে। তারপর হচ্ছে মিথানিক অ্যাসিডের পিএইচ এর মান গণনা করা আছে। আমরা মিথানিক অ্যাসিডের পিএইচ এর মান হিসাবটা দেখি, কারণ এই অঙ্কটা আগের অঙ্কের মতোই। এখানে 0.01 মোলার মিথানিক অ্যাসিডের 2% বিয়োজিত হলে এর দ্রবণের পিএইচ গণনা করে, এটা হচ্ছে প্রশ্ন। এখন এই যে মিথানিক অ্যাসিডটা আছে,
এটা কিন্তু আংশিক বিয়োজিত হয়, আংশিক বিয়োজিত হয়ে মিথানয়েড আয়ন এবং H+ আয়ন উৎপন্ন করে। তো এটার প্রাথমিক ঘনমাত্রা যদি দেওয়া থাকে সি, প্রাথমিক ঘনমাত্রা হচ্ছে সি, আর প্রাথমিক অবস্থায় কোনো H+ আয়ন উৎপন্ন হয় না, এটা ঘনমাত্রা 0। সাম্য অবস্থায় সি এর আলফা পরিমাণ বিয়োজিত হবে, এর বিয়োজন মাত্রা হচ্ছে যদি আলফা হয় তাহলে সি এর আলফা পরিমাণ বিয়োজিত হবে, তাহলে কতটুকু অবশিষ্ট থাকবে? সি মাইনাস সি আলফা অবশিষ্ট থাকবে। আর যেহেতু সি আলফা পরিমাণ বিয়োজিত হচ্ছে তাহলে সি আলফা পরিমাণই H+ আয়ন উৎপন্ন করবে। তাহলে H+ আয়নের ঘনমাত্রা হবে সি আলফা বা আলফা সি। আলফার মান হচ্ছে এখানে 2%, মানে 2/100, আর 2/100 মানে হচ্ছে 0.02। আর প্রাথমিক ঘনমাত্রা 0.01 দেওয়াই আছে, এটা হচ্ছে সি এর মান 0.01। সেখান থেকে হিসাব করে আমরা H+ আয়নের ঘনমাত্রাটা বের করে ফেললাম। পরবর্তীতে পিএইচ ইকুয়াল হবে -log H+ আয়নের ঘনমাত্রা, H+ আয়নের ঘনমাত্রা বসাই দিলাম, পিএইচ এর মানটা বের হয়ে গেল। ঠিক একইভাবে আমরা ইথানিক অ্যাসিডের ঘনমাত্রা বের করতে পারি। 0.1 মোলার ইথানিক অ্যাসিড দ্রবণে পিএইচ গণনা করো, যে ক্ষেত্রে বিয়োজন ধ্রুবক কে এর মান দেওয়া আছে। তো ইথানিক অ্যাসিডের বিয়োজন বিক্রিয়াটা হচ্ছে ইথানিক অ্যাসিড বিয়োজিত হয়ে ইথানয়েড আয়ন এবং H+ আয়ন উৎপন্ন করে, এবং এখানে H+ আয়নের ঘনমাত্রা হবে আলফা সি। এখানেও H+ আয়নের ঘনমাত্রা হবে আলফা সি। আমি বলে দিয়েছিলাম মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষারের ক্ষেত্রে H+ বা হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হবে আলফা সি। তাহলে H+ আয়নের ঘনমাত্রা হচ্ছে আলফা সি। এখানে কিন্তু আলফার মানটা দেওয়া নাই, তাহলে আলফার আবার সমীকরণটা ব্যবহার করতে হবে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকে আমরা যেটা পাই, আলফা ইকুয়ালস টু হচ্ছে √Ka/c। আলফা ইকুয়ালস টু √Ka/c। কে এর মান দেওয়া আছে 1.8 × 10⁻⁵, সি এর মান হচ্ছে 0.1 ইনটু সি 0.1। এই অংশটা সমাধান করলে মানটা আসবে 1.341 × 10⁻3। তাহলে পিএইচ এর মান হবে -log H+ আয়নের ঘনমাত্রা, H+ আয়নের ঘনমাত্রা হচ্ছে 1.341 × 10⁻3, এবং সমাধান করলে মানটা চলে আসতেছে 2.87। এই অংশটা আসতেছে, ঠিক আছে। সবসময় মনে রাখতে হবে মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষারের ক্ষেত্রে H+ বা হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হচ্ছে আলফা সি। আর আলফার মান যদি দেওয়া না থাকে, বিয়োজন ধ্রুবকের মান দেওয়া থাকে, তাহলে সেটা হবে √Ka/c। আর ক্ষারের ক্ষেত্রে হবে √Kb/c। আর বাইরে আরেকটা সি তো আছে, তাহলে ইনটু সি। ঠিক একইভাবে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা বের করতে পারি। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। তো হাইড্রোক্সাইডের ঘনমাত্রা এখানে হচ্ছে আলফা সি। ঠিক একইভাবে হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হচ্ছে আলফা সি। আলফা ইকুয়ালস টু হচ্ছে √Kb/c ইনটু সি। Kb এর মান বসিয়ে দিলাম, সি এর মান আমরা বসিয়ে দিলাম 0.01 মোলার। তাহলে হাইড্রোক্সাইডের ঘনমাত্রা আসলো 4.24 × 10⁻4। তাহলে পিওএইচ ইকুয়ালস টু হবে -log হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা, পিওএইচ এর মান বসিয়ে দিলাম, তাহলে পিওএইচ এর মানটা বের হয়ে গেল। আর পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু 14, তাহলে পিএইচ ইকুয়ালস টু হবে 14 মাইনাস পিওএইচ, মানটা বসিয়ে দিলে 10.128। টাইম শেষ হয়ে গেলে তোমরা আবার এই লিংকে জয়েন করবা। তাহলে এই হলো মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষারের পিএইচ বা পিওএইচ নির্ণয় করার নিয়ম। ওকে, আমরা আরেকটা অঙ্ক দেখবো, সেটা হচ্ছে যদি একাধিক অ্যাসিডের মিশ্রণ নেওয়া হয় তাহলে আমরা পিএইচ কিভাবে গণনা করব। যেমন ধরো এখানে 0.1 মোলার নাইট্রিক অ্যাসিড, 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড ও 0.01 মোলার ফসফরিক অ্যাসিডের মিশ্রণ নেওয়া হলো। এর পিএইচ গণনা করতে হবে। এটা নির্ণয় করার পদ্ধতি হলো, নাইট্রিক অ্যাসিডটা কিন্তু একটা মনোপ্রোটিক অ্যাসিড, এটা বিয়োজিত হয়ে 1 মোল H+ আয়ন উৎপন্ন করে। তাই যেহেতু নাইট্রিক অ্যাসিডের ঘনমাত্রা 0.1 মোলার দেওয়া আছে, তাই এখান থেকে উৎপন্ন H+ আয়নের ঘনমাত্রা হবে 0.1 মোলার। সালফিউরিক অ্যাসিড হলো ডাইপ্রোটিক অ্যাসিড, এটা 2 মোল H+ আয়ন উৎপন্ন করে। যেহেতু এটা ঘনমাত্রা 0.2 মোলার দেওয়া আছে, তাই 0.2 কে
2 দিয়ে গুণ করলে 0.4 হয়। তাহলে এটাই হলো সালফিউরিক অ্যাসিড থেকে উৎপন্ন H+ আয়নের ঘনমাত্রা। আর ফসফরিক অ্যাসিড হলো তোমার ট্রাইপ্রোটিক অ্যাসিড। তো এখান থেকে উৎপন্ন তোমার H+ আয়নের পরিমাণ হবে 3টা। তাই এখানে অ্যাসিডের যে ঘনমাত্রা দেওয়া আছে 0.01, এটাকে 3 দিয়ে গুণ করলে H+ আয়নের ঘনমাত্রা পাওয়া যাবে। অতএব ফসফরিক অ্যাসিডের H+ আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.03 মোলার। তাহলে মোট H+ আয়নের ঘনমাত্রা কত হবে? এই 3টা H+ আয়নের ঘনমাত্রার যোগফল হবে মোট H+ আয়নের মান, এবং সেটা আসবে 0.53 মোলার। তাহলে পিএইচটা হবে মাইনাস লগ H+ আয়নের ঘনমাত্রা মাইনাস লগ 0.53 ইকুয়ালস টু এটা হবে 0.276। তাহলে তীব্র অ্যাসিডগুলোর যদি একাধিক মিশ্রণ দেওয়া থাকে, আমাদেরকে আসলে জানতে হবে এটা মনোপ্রোটিক অ্যাসিড না ডাইপ্রোটিক না ট্রাইপ্রোটিক অ্যাসিড। সেই অনুযায়ী তাদের যে ঘনমাত্রা দেওয়া আছে সেই ঘনমাত্রাকে ওই সংখ্যা দিয়ে গুণ করে H+ আয়নের ঘনমাত্রাটা বের করে নিতে হবে। আর H+ এর ঘনমাত্রাটা বের করে নেওয়ার পর ওভারঅল H+ এর ঘনমাত্রাকে যোগ করে আমরা পিএইচ এর মানটা বের করতে পারি। ঠিক আছে, এরপর আসি আমরা আরেকটা অঙ্কে, যেখানে আয়তনও দেওয়া আছে, যেমন 20 ml 0.1 মোলার নাইট্রিক অ্যাসিড, 10 ml 0.05 মোলার সালফিউরিক অ্যাসিড এবং 15 ml 0.1 মোলার ফসফরিক অ্যাসিডের মিশ্রণে পিএইচ গণনা করো। এখানে কিন্তু H+ আয়নের ঘনমাত্রাকে বের করে দিতে হবে, আবার আয়তনও দেওয়া আছে। আচ্ছা, যেহেতু আমরা যখন এই সবগুলা দ্রবণকে একসাথে মিশ্রিত করব, তখন অবশ্যই আয়তন হয়ে যাবে 20 + 10 + 15 মানে 45। আর আয়তন যদি 45 হয়ে যায়, তখন নাইট্রিক অ্যাসিডের ঘনমাত্রা কিন্তু 0.1 মোলার থাকবে না, সালফিউরিক অ্যাসিডেরও 0.05 মোলার থাকবে না, এটা কমে যাবে কারণ আয়তন বেড়ে যাচ্ছে। তাহলে আমি যেভাবে অঙ্কটা করবো আর কি, আমি প্রথমে প্রত্যেকটা অ্যাসিড থেকে উৎপন্ন H+ আয়নের মোল সংখ্যাটা বের করে নেব। যেমন নাইট্রিক অ্যাসিড থেকে উৎপন্ন H+ আয়নের ঘনমাত্রা হবে 20 × 0.1 ডিভাইড বাই 1000 ডিভাইড বাই 1000, কারণ হচ্ছে আয়তনটাকে আমাকে লিটারে নিয়ে যেতে হবে। আয়তনটাকে লিটারে নিয়ে যাওয়ার পরে তারপরে 0.1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ ঘনমাত্রাটা হচ্ছে মোল পার লিটার। অতএব মিলিলিটার দিয়ে গুণ করলে কিন্তু হবে না, লিটার দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি এখানে যেটা করলাম 20 ডিভাইড বাই 1000 ইন্টু 0.1 দিয়ে গুণ করে মানটা বের করে নিলাম 0.002 মোল এখান থেকে উৎপন্ন H+ আয়নের পরিমাণ। ঠিক একইভাবে সালফিউরিক অ্যাসিড থেকে উৎপন্ন H+ এর পরিমাণটা হচ্ছে 2 ইন্টু 0.05। সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রাকে 2 দিয়ে গুণ করতে হবে, কারণ দ্বিগুণ পরিমাণ H+ আয়ন উৎপন্ন হবে, এবং আয়তন হবে 10 ডিভাইড বাই 1000। তাহলে মানটা চলে আসলো 0.001 মোল। ঠিক একইভাবে ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে এই পরিমাণটা হবে 3 ইন্টু 0.1 ইন্টু 15 ডিভাইড বাই 1000, মানটা আসবে 0.0045 মোল H+ আয়ন। তাহলে ওভারঅল H+ আয়নের পরিমাণটা হচ্ছে 0.0075, এবং ওভারঅল H+ এর মোল সংখ্যাটাকে মিশ্রণের মোট আয়তন যেটা 45 ml ছিল, এটাকে 1000 দিয়ে ভাগ করলে মানটা হয়ে যাবে 0.045 লিটার। তো এই মোট মোল সংখ্যাকে মিশ্রণের মোট আয়তন দিয়ে ভাগ করলে মোলার ঘনমাত্রা পাওয়া যাবে, সেটা হচ্ছে 0.167 মোলার, এবং এটি হলো মিশ্রণে H+ আয়নের ঘনমাত্রা। তারপর সেখান থেকে আমরা পিএইচ এর মানটা বের করে নিব। ঠিক আছে, এই হলো অঙ্কটা। তাহলে যখন এরকম আয়তন দেওয়া থাকবে, আমি প্রত্যেকটা জায়গা থেকে মোল সংখ্যাকে বের করে নিতেছি, H+ আয়নের মোল সংখ্যাটাকে, এবং মোল সংখ্যা বের করার সময় আগে দেখতে হবে অ্যাসিডটা কি মনোপ্রোটিক, ডাইপ্রোটিক না ট্রাইপ্রোটিক। যদি মনোপ্রোটিক হয় তাহলে কোনো সংখ্যা দিয়ে গুণ করার দরকার নাই। ডাইপ্রোটিক হলে এটা হবে 2 ইন্টু ঘনমাত্রা ইন্টু আয়তন ডিভাইড বাই 1000। অবশ্যই আয়তনটা যদি মিলিলিটারে হয়ে থাকে তাহলে 1000 তে ভাগ করে নিতে হবে। ট্রাইপ্রোটিক হলে 3 ইন্টু মোলার ঘনমাত্রা ইন্টু আয়তন ডিভাইড বাই 1000। এইভাবে আমরা মোল সংখ্যাগুলো বের করে নেব। আর ছোটখাটো গুরুত্বপূর্ণ জিনিস আমরা জেনে নেব, সেটা হচ্ছে লবণের আদ্র বিশ্লেষণ। সাধারণত আমরা যে লবণগুলো জানি, সেই লবণগুলো আদ্র বিশ্লেষিত হয়ে তোমার নিরপেক্ষ দ্রবণ তৈরি করে থাকে। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, পটাশিয়াম নাইট্রেট, এগুলো কিন্তু
নিরপেক্ষ দ্রবণ তৈরি করে থাকে, কারণ এই লবণগুলো তৈরি করা হয় তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়া থেকে। যেমন এটা আসলে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণে তৈরি হয়েছে। এটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণে তৈরি করা হয়েছে। তো তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার থেকে এগুলো তৈরি হচ্ছে বলে এদের জলীয় দ্রবণ হচ্ছে নিরপেক্ষ। কিন্তু এমন অনেক ক্ষার আছে যে ক্ষারগুলো অসম শক্তির অম্ল ক্ষার থেকে তৈরি। এমন অনেক লবণ আছে, যেমন আমরা উদাহরণ দেখবো, এমন অনেক লবণ আছে যেগুলো অসম শক্তির অম্ল ক্ষারক থেকে উৎপন্ন হয়। তাই ওই লবণের ক্যাটায়ন বা অ্যানায়ন পানির সাথে ক্রিয়া করে অম্লধর্মী বা ক্ষারধর্মী দ্রবণ তৈরি করে। এরূপ বিক্রিয়াকে আমরা লবণের আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বলি। ঠিক আছে, যেমন ধরো কপার সালফেট, উদাহরণটা দিয়ে দেখায়। কপার সালফেট, এই কপার সালফেটটা তৈরি করা হয়েছে তোমার মৃদু ক্ষার কপার হাইড্রোক্সাইড এবং তীব্র অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের মিশ্রণে। আমরা যখন কপার হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করি তখন সেখান থেকে কিন্তু কপার সালফেট লবণটা উৎপন্ন হয়। তাই এই লবণটা তৈরি করা হয়েছে মৃদু ক্ষার এবং তীব্র অ্যাসিড থেকে। যেহেতু এখানে তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের সমন্বয়ে লবণটা তৈরি হয়েছে, তাই এর জলীয় দ্রবণ হচ্ছে অম্লধর্মী এবং সেই জলীয় দ্রবণে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হয়, তাই এর জলীয় দ্রবণ হচ্ছে অম্লধর্মী। তাহলে খেয়াল রাখতে হবে যে সকল লবণ আর মৃদু ক্ষার এবং সবল অম্লের সমন্বয়ে গঠিত, তাদের আদ্র বিশ্লেষণ করলে দ্রবণটা হবে অম্লধর্মী। কিভাবে আমরা বিক্রিয়ার মাধ্যমে দেখে নেই। এই কপার সালফেটকে যখন আমরা আদ্র বিশ্লেষণ করবো, অ্যাকুয়াস মানে হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে সে কপার 2+ আয়ন উৎপন্ন করবে এবং সালফেট আয়ন উৎপন্ন করবে। এই যে কপার 2+ আয়নটা উৎপন্ন হচ্ছে, এই কপার 2+ আয়নটা আবার পানির সাথে বিক্রিয়া করে কিউপ্রিক হাইড্রোক্সাইডে পরিণত হবে এবং সাথে 2 মোল হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করবে। যেহেতু সে জলীয় দ্রবণে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করতেছে, তাই এটা কিন্তু অম্লধর্মী। আবার যে সকল লবণ তোমার তীব্র ক্ষার এবং মৃদু অম্লের সমন্বয়ে গঠিত হয়, তাদের আদ্র বিশ্লেষণের দ্রবণ কিন্তু ক্ষারধর্মী হয়। যেমন ধরো সোডিয়াম কার্বনেট, এটা তৈরি করা হয়েছে তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং মৃদু অ্যাসিড কার্বনিক অ্যাসিডের বিক্রিয়ায়। তীব্র ক্ষার এবং মৃদু অ্যাসিডের বিক্রিয়া তৈরি করা হয়েছে, তাই এই লবণের জলীয় দ্রবণ হচ্ছে ক্ষারধর্মী। কিভাবে? এই সোডিয়াম কার্বনেট জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন এবং কার্বনেট আয়ন উৎপন্ন করে। এই কার্বনেট আয়নটা কিন্তু খুব বেশি একটা স্থিতিশীল না। এই কার্বনেট আয়নটা পরবর্তীতে পানির সাথে বিক্রিয়া করে। পানির সাথে প্রথমে বিক্রিয়া করে সে বাইকার্বনেট আয়নে পরিণত হয় এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। যেহেতু সে জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন তৈরি করতেছে, তাই এটা হচ্ছে ক্ষারধর্মী। ঠিক একইভাবে এই বাইকার্বনেট আয়নটা আরেকটা পানির অণুর সাথে বিক্রিয়া করে সে কার্বনিক অ্যাসিডে পরিণত হয় এবং আরো 1 মোল হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। এবং এই হাইড্রোক্সাইড উৎপন্ন করার কারণে এর জলীয় দ্রবণ হচ্ছে ক্ষারধর্মী। তাহলে এটি হলো লবণের আদ্র বিশ্লেষণ। তাহলে কোনো লবণে আদ্র বিশ্লেষণ করলে নিরপেক্ষ দ্রবণ তৈরি হয়, যেগুলো তীব্র ক্ষার তীব্র অ্যাসিডের সমন্বয়ে গঠিত হয়। আর যদি অসম শক্তির অ্যাসিড বা ক্ষারের সমন্বয়ে লবণ গঠিত হয়, তাহলে তাদের জলীয় দ্রবণ অম্লধর্মী বা ক্ষারধর্মী হতে পারে। আর কিছু জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের এখানে দেওয়া আছে। পিএইচ কি, পিওএইচ কি, এক অম্লীয় ক্ষার কি, এগুলো এই লেকচারের মধ্যে সংখ্যাগুলো দেওয়া আছে। আর অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে, দেখাও যে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু 14। এটা পানির আয়নিক গুণফল থেকে আমরা দেখাবো। লেকচারের শুরুর দিকে দেওয়া আছে 2 নম্বর পেজে। আর ফসফেনিক অ্যাসিড বা এটাকে মনোক্রোটিক অ্যাসিড বা হাইপোফসফরাস অ্যাসিড বলা হয়। তো এই মনোক্রোটিক অ্যাসিড এটা ব্যাখ্যা করো। এই অ্যাসিডটা যেটা মনোক্রোটিক অ্যাসিড ব্যাখ্যা করো। এটা যেটা মনোক্রোটিক অ্যাসিড, এটা একটা ব্যাখ্যা হচ্ছে এটা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে একটা মাত্র H+ আয়ন উৎপন্ন করে, ফসফেনিক আয়ন উৎপন্ন করে। আর এছাড়া এর সাথে আমরা একটা ক্ষারের বিক্রিয়া দেখাবো। ক্ষারের বিক্রিয়াতে 1 মোল পানি সে উৎপন্ন করবে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোলের সাথে বিক্রিয়া করে 1 মোল পানি এবং সোডিয়াম ফসফেট উৎপন্ন করবে। যেহেতু সে সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোলকে প্রশমিত করতেছে, তাই এটা হচ্ছে মনোক্রোটিক অ্যাসিড। এইভাবে এটাকে আমাদের ব্যাখ্যা করতে হবে। একটা 1 অম্লীয় ক্ষারের সাথে বিক্রিয়া দিব। যেহেতু এটা 1 অম্লীয় ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোলকে প্রশমিত করতেছে, তাই এটা হচ্ছে
মোনোক্রোটিক অ্যাসিড। এই হলো ব্যাখ্যা। এই হলো আজকে লেকচারের অংশ। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারো, হ্যান্ড রেজ করতে পারো বা প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। তাহলে ক্লাসটা আমরা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আমরা বাফার টোপন নিয়ে আলোচনা করবো।